গণহত্যার বিচারক ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো কর্মকাণ্ড করতে পারবে না। আওয়ামী লীগ সংস্কারের উপরে নির্ভর করবে নির্বাচন। নির্বাচনের জন্য জুলাই আগস্ট যৌক্তিক সময় বলছে বিএনপি। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নির্যাতনের প্রতিশোধ নেয়ার আশা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় উন্নতি সহ ৭ দফা দাবিতে আমরণ অনশনে ৫ শিক্ষার্থী জোটবদ্ধ কোনো সিদ্ধান্ত না নেওয়ার ঘোষণা। এবার ৩ পর্বে হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগী তীরে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পুরো ময়দান ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। সমঝোতার পর বরিশালে সৌর লুটের বাস ধর্মঘট ১৩ ঘণ্টা পর প্রত্যাহার। চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তিতে দক্ষিণাঞ্চলে যাত্রীরা। ১০ বছরে গায়েব ১০ কোটি। কুষ্টিয়া জেলা পরিষদ কর্মকর্তাদের বিরুদ্ধে নদী দখলে পার্ক নির্মাণের অযৌক্তিক প্রকল্পের অভিযোগ। এবং বিপিএলে আজ দুপুরে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। সন্ধ্যায় সিলেটের স্ট্রাইকার্স খেলবে চিটাগং কিংসের বিপক্ষে। দর্শক শুভ সকাল, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকাল আপনাদের সাথে আছি মারজানা শুক্তি। ফুল থেকে হচ্ছে ঔষধি চা। ভেষজ রোজেলা চা তৈরি করছেন নাটোরের কাঁঠালবাড়িয়া গ্রামের কৃষক শহীদুল। দর্শক, এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরবর্তী অংশে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমতা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আর রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরে, আর বেশি চাইলে আগামী বছরের জুনে নির্বাচন হবে বলেও জানান তিনি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহির সাজিদ। ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব। প্রথমেই আলোচনা করেন সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে। সহকারী প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে। আর এবার অস্থায়ী বা স্থায়ী ভিত্তিতে নয়, ৩ বছর মেয়াদী হবে অ্যাক্রিডিটেশন কার্ড। ১.৫ সপ্তাহের মধ্যেই এই নীতিমালাটা চূড়ান্ত করা যাবে এবং সেক্ষেত্রে যদি নীতিমালাটা চূড়ান্ত হয়ে যায় তারপরে নতুন নীতিমালা অনুযায়ী আবার সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। এ সময় আওয়ামী লীগের দেয়া নতুন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে আর তাদের গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই ব্যাপারে ইউনূস সরকার বদ্ধপরিকর বলেও সাফ জানিয়ে দেন তিনি। ওই আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? তারা কি বলেছে যে আমরা অনুতপ্ত? আপনি দেখেছেন আমাদের পার্টি এই কাজটা করেছে, এই জন্য আমরা অনুতপ্ত ফিল করছি, আমরা ক্ষমা চাই। এটা তো মানে আপনি কিলিংগুলো দেখেন না, আপনি ৭১টা শিশুকে তারা মেরেছে, মানে হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? তিনি আরো বলেন, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছে তারাও এখনো পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। না, এবং ক্ষমাও চেতে হবে, ক্ষমাটা চেতে হবে, খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। আর নির্বাচন বিলম্ব করলে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, সংস্কার অল্প চাইলে ডিসেম্বরে নির্বাচন, আর বেশি চাইলে পরবর্তী জুনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা কম রিফর্ম চান তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আপনারা বেশি রিফর্ম চান আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো? এটা আমার মনে হয় এটা নিয়ে ১৩৩তম বার আমি এটা বললাম। আর নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব বলেন, ৬ মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা।
অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারালে জুলাই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডাগুলো সত্য বলে প্রতিষ্ঠিত করবে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার সত্য উদ্ঘাটনে বিভিন্ন কমিশন করে যাচ্ছেন। আর বক্তারা বলেন, আওয়ামী লীগ বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি করে রেখেছিল সেখানেও সংস্কার দরকার। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে জাতিসংঘের তদন্ত রিপোর্ট একটা মাইলফলক হবে বলেও আশা জানান তারা। আমরা লক্ষণ দেখছি। আওয়ামী লীগ কালকেও বলেছে যে তারা বলছে যে তারা হরতাল ডাকছে বিকজ ৩,০০০-এর মতো হাজার হাজার পুলিশকে মারা হয়েছে। আমরা বারবার বলছি যে ৪৪ জনের আমরা নাম দিয়ে দিয়েছি। আমরা বলছি আপনি ইনভেস্টিগেট করেন। আপনি যদি কেউ বলে যে না আমার হাজবেন্ডটা মারা গেছে, আসেন আমাকে নিয়ে আসেন, বলে যে এটা, এর বেশি যদি আপনি কোন নাম্বার পান আমাদেরকে দেখান। আওয়ামী লীগ তো তার ন্যারেটিভ দিচ্ছে। সে মনে করছে যে সে আবার এই গভর্নমেন্ট বা এই সামনে কোনো গভর্নমেন্ট যদি আনপপুলার হয়ে যায় সে তখন তার ন্যারেটিভটাকে ইম্পোজ করবে। নির্বাচনের জন্য জুলাই আগস্ট যৌক্তিক সময় বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় কেউ রাজনৈতিক দল গঠন করে নির্বাচন করতে চাইলে তা গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতে হবে বলেও দাবি তার। সংবিধান অনুযায়ী আওয়ামী লীগের গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচারের সুযোগ আছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নির্বিচারে মানুষ হত্যার পরও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। সাইফুর রিপনের প্রতিবেদন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, দেশকে কার্যকরভাবে চালাতে হলে নির্বাচিত সরকার জরুরি। গণমাধ্যমকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করার আহ্বানও জানান তারা। যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা পালন করছেন তাদের গণমাধ্যমে সাংবাদিকতা করবার অধিকার নেই। যারা দালালি করেছেন তারা দালাল, তারা সাংবাদিক নন। রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্বিত করতে চাইলে জনগণের কাছে সরকারকে কারণ জানাতে হবে। যেই তারিখে ফ্যাসিবাদের পতন হয়েছে, যেই তারিখে দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর মধ্যে একটি উল্লেখযোগ্য স্মরণীয় গণ অভ্যুত্থান হয়েছে, যেই তারিখকে মানুষ মনের মধ্যে হৃদয়ে ধারণ করে সারা জাতি, সেই তারিখকে আরও স্মরণীয় করুন এবং নিজেরাও স্মরণীয় হয়ে থাকুন। 5ই আগস্ট যদি পারেন। এই সময়ের ভিতরে নির্বাচন হলে কারো কারো রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করা হয়তো একটু কষ্টকর হতে পারে, আমরা জানি। কিন্তু রাজনৈতিক দল গঠন করার জন্য রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের সামনে আবির্ভূত হওয়া উত্তম। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে শুধু ব্যক্তি নয়, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচারের সুযোগ আছে বলে জানান তিনি। সংগঠন হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে এটি সংশোধনী আনার কথা ছিল, বেসড অন দি কনস্টিটিউশনাল প্রভিশন 47 আর্টিকেল। কিন্তু সেখান থেকে সরকার সরে গেলেন। এখন যদি সরকারেরই অংশ হিসেবে কোনো উপদেষ্টা যদি বলেন যে আমরা আওয়ামী লীগকে বিচার চাই, তো বিচার চাওয়ার জন্য তো আপনারা কিছু করলেন না। এদিকে রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহনাফের বাবার হাতে সহমর্মিতার বার্তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাংবাদিকদের তিনি বলেন, নির্বিচারে মানুষ হত্যা করলেও কোনো অনুশোচনা নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়ি বসে? সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেশের ভেতরে বাইরে বিভিন্ন মহল নানাভাবে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় দেশের মানুষের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তারেক রহমান। বলেন, নির্যাতনকারীর বিরুদ্ধে সবাই প্রতিশোধ নিতে চায়, এটাই স্বাভাবিক। তবে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সব নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। এই অত্যাচার নির্যাতন সহ্য করেছেন কেন? এই যে পুড়েছেন আপনারা, অত্যাচার নির্যাতন, জেল, জরিমানা, গায়েবী মামলা, মিথ্যে মামলা, এই যে এটার ভিতরে আপনারা পড়েছেন কেন করেছেন? আপনারা করেছেন এ কারণেই, যেটি আমি বিশ্বাস করি, সেটি হচ্ছে একটি বিশ্বাস, একটি আদর্শকে ধারণ করেন বলি। কি সেই বিশ্বাস? সেই বিশ্বাসটি হচ্ছে দেশের মানুষ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, সর্বোপরি দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। তবে ভুল ও অপতথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস ও প্রেসিডেন্ট বিনাইফার নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সরকারের বিভিন্ন ধরনের সংস্কার বাস্তবায়নে আলোচনা করেন তারা। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন, পাচার করা সম্পদের সন্ধান, ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন 5 শিক্ষার্থী। বুধবার বিকেলে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানান, 7 কলেজের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় চান না তারা। তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে 28 বছর ধরে আন্দোলন করছেন কলেজটির শিক্ষার্থীরা। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনে নামেন তারা। এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে বুধবার আমরণ অনশনে বসেন 5 শিক্ষার্থী। জানান, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে অনশন। এ দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরণ অনশন তিতুমির ক্যাম্পাসের সামনে চলবে। শিক্ষার্থীদের কোনো ব্যাঘাত ঘটে বা এখান থেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে, তাহলে আমরা বলবো এটা দায়ী রাষ্ট্রকেই নিতে হবে। বিশ্ববিদ্যালয় হওয়ার মতো সব ধরনের যোগ্যতা কলেজের রয়েছে উল্লেখ করে অনশনে থাকা শিক্ষার্থীরা জানান, ঢাকা উত্তর সিটিতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক। জিওগ্রাফিক্যালি এটি একটি ভালো জোন, যে জায়গায় হচ্ছে শিক্ষার মান উন্নত করার প্রয়োজন। কারণ আমরা দেখতে পাই যে ঢাকার যে দক্ষিণ অঞ্চল, সেই দক্ষিণ অঞ্চলে যে শিক্ষার প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় ঢাকা উত্তর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের যে মান সেটা খুবই কম। এবং এখানে যে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, সেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যে শিক্ষার একটা বাণিজ্য করতেছে, সেই বাণিজ্যের সিন্ডিকেটটা ভাঙার জন্য হলেও এখানে তিতুমিরকে একটা ইউনিভার্সিটি করা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে প্রায় 8 বছর তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, নতুন করে জোটবদ্ধ হয়ে কোনো বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত হতে চান না তারা। অতীতে যদি আপনারা দেখেন, এই জোটভুক্ত হয়ে আমাদের সিদ্দিক ভাই তার চোখ দুটি হারিয়েছে। তাছাড়াও আমাদের এই আন্দোলনে অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সিনিয়র রক্তপাত ঝরিয়েছে। সে জায়গা থেকে আমরা ওদিকে অগ্রসর হতে চাই। এর আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন, অবস্থান সহ নানা কর্মসূচির পর গেল 7 জানুয়ারি কলেজটির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেয় আন্দোলনকারীরা। এরপর গেল সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে 48 ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। সূচনা ফাউন্ডেশনে নিবন্ধন করার ঠিকানায় প্রতিষ্ঠানটির অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন। শেখ হাসিনার বাসভবন সুদা সদনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন দেওয়া হয়েছে তাও খতিয়ে দেখবে সংস্থাটি। বুধবার দুপুরে ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাসাটিতে অভিযান চালায় দুদকের
4 সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনকে কর মুক্তি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতে অভিযানে যায় সংস্থাটি, কিন্তু সরেজমিনে এর কোনো অস্তিত্ব পায়নি তারা। এর আগে পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুদক। হচ্ছে জেলা সমাজসেবা কার্যালয় ঢাকায়, সেখান থেকে তাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যাদি আমরা সংগ্রহ করেছি। সে তথ্য বিশ্লেষণ করে আমরা এই প্রতিষ্ঠানের যে ঠিকানা পেলাম সেটা হচ্ছে রোড নাম্বার 5, বাড়ি নাম্বার 54, ধানমন্ডি। সেই ঠিকানায় আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে প্রতিষ্ঠানটি নেই বর্তমানে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসাবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি আর কি। শুক্রবার শুরু হচ্ছে 3 পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে চলছে শেষ সময় প্রস্তুতি। বুধবার ইজতেমা ময়দানে পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, ইজতেমা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা থাকবে পুলিশের নিয়ন্ত্রণে। প্রথম পক্ষ মাঠ বুঝিয়ে দেওয়ার পর দ্বিতীয় পক্ষকে ডাকা হবে। সহকর্মী নজরুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শেষ সময়ে জোর প্রস্তুতি চলছে ময়দান তৈরিতে। তাবলিগ জামাতের অনুসারী, সদস্য, মাদ্রাসা ছাত্র, শিক্ষক ও সাধারণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বানানো হচ্ছে বাঁশ ও চটের শামিয়ানা। উত্তর পশ্চিমে তৈরি করা হয়েছে বয়ান মঞ্চ, পাশেই রয়েছে থাকার ব্যবস্থা। আমরা আজকে প্রায় 5 দিন ধরে আমরা কাজ করতেছি। আমাদের কামরাগুলো আমরা বানছি, অথবা সব সাফাই আমাদের চলতেছে। কার্যক্রমে প্রায় শেষের পথে, অল্প কিছু বাকি আছে। ইনশাল্লাহ সঠিক সময়ের মেহমান আসার আগেই ইনশাল্লাহ কাজ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। নাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা ময়দানের কাজ শেষ, এখন মেহমানদের অপেক্ষায় আমরা বসে আছি। বুধবার ইজতেমা ময়দান পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। জানান, ইজতেমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো এলাকা থাকবে পুলিশের নিয়ন্ত্রণে। আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আমাদের পুরো নিরাপত্তা ব্যবস্থাটা উইল অ্যাক্ট ইন ওয়ান বডি, সবাই একই সাথে রিঅ্যাক্ট করতে পারবে। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা আগের চাইতে অনেক বেশি সতর্ক এবং আগের চাইতে অনেক বেশি আমরা ব্যবস্থা নিয়েছি। দুই পক্ষ একমত হওয়ায় এবারের ইজতেমা সুন্দর হবে বলে আশা রাখেন আইজিপি। বলেন, প্রথম পক্ষের মুসল্লিরা মাঠে বুঝিয়ে দেওয়ার পর ডাকা হবে দ্বিতীয় পক্ষকে। 31 জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে চলবে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত, আর 3রা ফেব্রুয়ারি শুরু হয়ে 5ই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। এই 2 পর্ব আয়োজন করছেন শুরায়ে নেজাম অর্থাৎ জুবাইরপন্থীরা। 14ই ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের পর্ব। 16ই ফেব্রুয়ারি হবে আখিরি মোনাজাত। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামীকাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গাজীপুর টঙ্গীর তুরাগ তীরে চলছে প্রস্তুতি। এরই মধ্যে জড়ো হতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এ পর্যন্ত মুসল্লির সমাগম কেমন? প্যান্ডেল তৈরি, নিরাপত্তা ব্যবস্থা সহ সব প্রস্তুতি শেষ হয়েছে কিনা আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আগামীকাল কিন্তু ফজরের নামাজের পর থেকে আহ্বানের মধ্য দিয়ে 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন যে ইজতেমা কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ দূর দূরান্ত থেকে ঢাকা জেলা সহ আংশিক 41টি জেলার লোক কিন্তু অবস্থান নিয়েছেন। এবং আপনার এই মাঠের ভিতরে আমরা দেখতে পেয়েছি যে খিত্তায় খিত্তায় কিন্তু সাধারণ যে ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে স্ব অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন নির্দেশনামূলক কথাবার্তা শুনছেন। আমরা দেখতে পেয়েছি যে ইজতেমা ময়দানের সব জায়গায় কিন্তু বিভিন্ন খিত্তায় কিন্তু সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। এবং এছাড়া কিন্তু আপনারা জানেন এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনার কয়েক স্তরে নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলা হয়েছে আপনার ইজতেমা ময়দানকে। এবং ওয়াচ টাওয়ার, সিসিটিভির মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রতিটি মানুষের গতিবিধি কিন্তু নজরদারি রাখা হচ্ছে। এবং
সব ভিতরে বাইরে সব জায়গায় কিন্তু আপনার দেখতে পেয়েছি যে এখানে কিন্তু একটি বিরাট নিরাপত্তার মধ্যে রয়েছে এবং আকাশপথেও কিন্তু আজ থেকে কিন্তু হেলিকপ্টারে যে চক্কর সেটাও কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। আমরা দেখতে পেয়েছি যে ইজতেমা ময়দানের চারদিকেই কিন্তু আপনার নিরাপত্তা কর্মী এবং পোশাক এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে এবং আপনারা জানেন এই বিশ্ব ইজতেমাকে ঘিরে কিন্তু আপনার ব্যাপক নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং অর্থাৎ এখানে কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে ফেলা হয়েছে পুরো ময়দানকে এবং আমরা দেখতে পেয়েছি যে সিসিটিভির মাধ্যমে কিন্তু গতিবিধি প্রতিটি মানুষের গতিবিধি কিন্তু দেখা হচ্ছে এবং আপনারা জানেন যে এই ইজতেমাকে ঘিরে যে সব কিছুই কিন্তু সাধারণ যে মুসল্লিতে যাতে নির্বিঘ্ন মানে শান্তি আরামদায়ক হয় সেই ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে গতকালকে কিন্তু আম্বয়নের মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার সর্ববৃহৎ যে ধর্মীয় সমাবেশ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এটা ঘিরে কিন্তু আপনার সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন করে ফেলেছে এবং আয়োজকরা এবং আজকে গতকাল থেকে কিন্তু আপনার লোকজন আসতে শুরু করেছে। আজকে কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পেয়েছি যে কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে এবং সম্পূর্ণ মাঠ কিন্তু মুসল্লিদের নিয়ন্ত্রণে এবং এখন সবকিছুই কিন্তু এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আশপাশের পয় নিষ্কাশন থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু সাধারণ যে মুসল্লি রয়েছেন তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করতেছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্ব ইজতেমার সার্বিক পরিস্থিতি জানাতে টঙ্গী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। দেখছেন সংবাদ সকাল। হিমেল হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে নওগাঁয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী কামাল হোসেন। কামাল, এলাকায় শীতের প্রকোপ কেমন এবং ছিন্নমূল মানুষের জীবনে প্রভাব কেমন পড়েছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁয় গত এক সপ্তাহ যাবৎ উত্তরের হিমেল হাওয়া এবং কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে গত কয়েকদিনের মতো প্রচণ্ড কুয়াশা তেমনটি না থাকলেও শীতের যে তীব্রতা সেটা ঠিক একই রকম অনুভূত হচ্ছে এবং এর জন্য সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে বিশেষ করে ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষ। বিশেষ করে শহরের বিভিন্ন পয়েন্টে আমি গত কয়েকদিন যাবৎ যেটি দেখেছি যে শ্রমজীবী মানুষ যারা কাজের সন্ধানে সকাল করে আসেন তারা অধিকাংশ দিনেই প্রচণ্ড শীতের কারণে কাজ না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। আমি যদি আপনাকে এই নওগাঁর গ্রামীণ চিত্রের কথা বলি, যে আপনি জানেন যে নওগাঁর অধিকাংশ এলাকা কৃষিজীবী এবং কৃষি নির্ভরশীল এলাকা। বিশেষ করে বোরো মৌসুমে এখন চলছে বোরো মৌসুমের বীজতলা কদিনের শীতের কারণে বীজতলা বেশ কিছু হলুদ বর্ণ ধারণ করেছে। হাসপাতালের কথা যদি আপনাকে বলি, এই শীতের কারণে প্রচণ্ড ডায়রিয়া রোগীরা বেশি হয়েছে, বিশেষ করে শীতজনিত কারণে। নওগাঁ সদর হাসপাতাল তো বটে, উপজেলার সবগুলো হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বেশ কিছু বেড়েছে। আর সমতলের যে কথাটি বলছিলাম, আপনি জানেন যে এখানে আদিবাসী বা সাঁওতাল সম্প্রদায়ের লোকজন এখানে শ্রমজীবী কাজ করে, বিশেষ করে কৃষি কাজ করে। এদের এই শীতের কারণে শীতের কাপড়ের বেশ কিছু সমস্যা হয়েছে। বিশেষ করে দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যেরকম অন্যান্য বারের মতো যেমন শীতের কাপড় বিতরণ করতেন, এবার তেমনটি নজরে পড়ছে না। জেলা প্রশাসন এবং জেলা প্রশাসকের তরফ থেকে বেশ কিছু শীতের কাপড় বিতরণ করা হলো, সেটি চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তো নওগাঁ থেকে শীত নিয়ে আমার কাছে মোটামুটি এই ছিল সর্বশেষ তথ্য। মারজানা। কামাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁর শীত পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী কামাল হোসেন। প্রায় 13.5 ঘন্টা বন্ধ থাকার পর বরিশাল রূপাতলী টার্মিনাল থেকে 16টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক মালিক ও প্রশাসনের বৈঠকে সমঝোতা শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়। এতে ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন যাত্রীরা। সহকর্মী শাকিল মাহমুদের তথ্য ছবিতে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্টে বিস্তারিত। শ্রমিকদের ধর্মঘটের কারণে প্রায় 13.5 ঘন্টা বন্ধ থাকার পর বুধবার রাত 8টায় বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে শুরু হয় 16টি রুটে বাস চলাচল। ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে বিএম কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে হামলা, বাস ভাঙচুর এবং পরবর্তীতে সড়ক অবরোধের ঘটনা ঘটে। এর ফলে বুধবার সারাদিন ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা।
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেক দুর্ভোগে পড়েছি, আমরা যেতে পারছি না, আমরা পিরিজপুরে যাব, কোনো ধরনের গাড়ি পাচ্ছি না, এখন দাঁড়িয়ে আছি। এখন গাড়ি বন্ধের কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না, এটা অবশ্যই যাত্রীদের জন্য দুর্ভোগ একটি। বিষয়টি সমাধানে সন্ধ্যা 6:30টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে শ্রমিক, মালিক, ছাত্র ও প্রশাসনের মধ্যে বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী আলোচনা শেষে রাত থেকেই বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। এই আশ্বস্তের কারণেই আমরা আজকে ধর্মঘট উত্তোলন করেছি, ধর্মঘট উদ্যোগ করেছি। এখন থেকে আমাদের গাড়ি আজকে থেকে চলবে ইনশাল্লাহ। এখন থেকে এই মুহূর্ত থেকে গাড়ির উপতলি থেকে চলাচল শুরু করেছে। দুই পক্ষে কিছু দাবি দেওয়া ছিল, বিশেষ করে ভাড়া সংক্রান্ত এবং আচরণগত কিছু বিষয় ছিল, এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে ভবিষ্যতে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। বাস চলাচল শুরু হয় স্বস্তিতে যাত্রীরা। বাস সার্ভিস খুব ভালো হইতেছে, ভাড়া কম, আমাদের খুবই সাশ্রয় হবে। অনেকটা প্রশান্তি পেলাম, বাসটা চলতেছে, খুব ভালো লাগতেছে। বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটে বাস চলাচল করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণ প্রকল্পের নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে কুষ্টিয়া জেলা পরিষদ কর্মকর্তাদের বিরুদ্ধে। 10 বছরে এই প্রকল্পে 10 কোটি টাকা ব্যয় হলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। নদী গবেষকরা বলছেন শুধু লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদী জায়গা পার্ক নির্মাণের অযৌক্তিক প্রকল্প। আর এ প্রকল্প নিয়ে নানা অনিয়মের অভিযোগ স্থানীয়দের। ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। পদ্মার শাখা নদী গড়াইয়ের তীর ঘেঁষে কুষ্টিয়া জেলা পরিষদ রবীন্দ্র লালন উদ্যান পার্ক নির্মাণের কাজ শুরু হয় 2014 সালে। এ পার্ক নির্মাণ প্রকল্পের 10 বছর পেরিয়ে গেলেও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। চারিদিকে প্রাচীর, প্রবেশ গেট, কিছু গাছ আর 2-1টি স্থাপনা ছাড়া করা হয়নি তেমন কিছুই। তবে ইতিমধ্যে ব্যয় হয়েছে 10 কোটি টাকারও অধিক। ফলে উঠেছে এ প্রকল্পে নানা অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ। এটা সরকারি খরচ আর কি, এটা তো এত ঠিক মনে হচ্ছে না আর কি। বাজেট হওয়ার পরে যেটা হয় যে 50% কারোর না কারোর পকেটে চলে যায় আর 50% এখানে হয়, এস্টাবলিশড হয়। এই 10 কোটি টাকা তো আসলে কমখানি টাকা না, তো সেরকম কোনো অগ্রগতি আমরা এখানে দেখি নাই। নদী গবেষকরা বলছেন শুধুমাত্র অর্থ লুটপাটের জন্যই নেওয়া হয়েছে নদীর জায়গা দখল করে পার্ক নির্মাণের মতো এমন অযৌক্তিক প্রকল্প। তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা চাই তারা। কারা কারা করেছে, মানে কিভাবে অনুমোদন করেছে তার এটা তদন্ত হওয়া উচিত। এইভাবে জনগণের টাকা নষ্ট করা ঠিক না, আর নদী তো নাই। তবে পার্ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ মানতে নারাজ জেলা পরিষদের কর্মকর্তারা। বলছেন সবই হচ্ছে নিয়ম মেনে ঠিকঠাক ভাবেই। এখানে তো লুটপাট করার সুযোগ নাই, এই জন্য যে এখানে তো কোনো কিছু করার সুযোগ নাই, আর টেন্ডার বাদ দিয়ে কেউ অফিসে কেউ টাকা নিতে পারে না। আর জেলা প্রশাসক বলছেন এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। এটা বিগত সরকারের আমলে হয়েছে, তো সেখানে আমাদের যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে যদি দেখি যে অনিয়ম হয়েছে, তাহলে আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে ছিলেন তাদের বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখব। নদীর জায়গা দখল করে অযৌক্তিক এমন প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানীর মিরপুরে কাজীপাড়া এলাকায় সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার দিবাগত রাত 2টার দিকে কাজীপাড়ায় 9ম তলা একটি আবাসিক ভবনে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। 4 ইউনিটের চেষ্টায় রাত 3:30টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় তারা। এই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সূত্রপাতটা মূলত দোতলার থেকে, তো দোতলায় মনে হয় এক সাইড দিয়ে আছে ব্যাংক, তার পিছনে আছে মাঠ ফুড না ফুড পান্ডা কি জানি আমি জানি না, তো এই থেকেই শুরু আর কি আগুনটা। যারা এই পারমিশনগুলো বিল্ডিং করার জন্য দেয়, এত বড় বড় বিল্ডিং, তারা জানি এটা নিশ্চিত করে দেয় যে এদের সমস্ত কিছুই যে প্রতিরক্ষা যে ব্যবস্থাটা এইটা ইনশিওর করে কর্তৃপক্ষ জানি বড় বড় বিল্ডিং করার অনুমতি দেয়।
1 কেজি ফুলের দাম 5,000 টাকা। এই ঔষধি গুণ সমৃদ্ধ ফুল এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নাটোরে। ফুল থেকে ভেষজ রোজেলা চা তৈরি করছেন শহীদুল ইসলাম নামের এক কৃষক। লাভজনক হওয়ায় এ চাষে আগ্রহী হচ্ছেন অন্য চাষিরাও। এর মাধ্যমে অন্যদের কর্মসংস্থানও হয়েছে। সহকর্মী মামুন খানের তথ্য ও ছবিতে সালমা জাহানের রিপোর্টে বিস্তারিত। ঔষধি গুণ সমৃদ্ধ ফুল রোজেলা, যেটি এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে নাটোরে। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রাম, যেখানে উৎপাদন হচ্ছে এই রোজেলা ফুল। স্থানীয়ভাবে ফুলটিকে চুকাই বা চুকুর বা মেস্তা বা টক ফল বলা হয়, আর ইংরেজিতে রোজেলা, রোজেল ও সরেল নামে পরিচিত। 2019 সালে 5 শতক জমিতে রোজেলা ফুলের বাণিজ্যিক চাষ শুরু করেন গ্রামের ভেষজ চাষি শহীদুল ইসলাম। এবছর তা গড়িয়েছে 15 বিঘা জমিতে, আর ফুল বিক্রি হচ্ছে 5,000 টাকা কেজি দরে। এমনকি ফুল দিয়ে তৈরি করছেন ঔষধি গুণাগুণ সমৃদ্ধ চা। চারা গাছ থেকে কলি সংগ্রহ করে বীজ ফেলে পাপড়ি আলাদা করা হয়, পরে ওই পাপড়ি সেদ্ধ করা হয়, ড্রায়ার মেশিনে শুকানোর পর প্যাকেটজাত করে বিক্রি করা হয়। চাহিদা বাড়ায় অনলাইনেও বেচা হচ্ছে এই চা। আমি বিগত 5-6 বছর আগে অল্প কিছু দিয়ে রোজেলা চাষ শুরু করি। 1 বিঘা জমিতে 60 থেকে 70 হাজার টাকা খরচ করে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা বিক্রি করা যায়। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হয় এখানকার কৃষকরা ঝুঁকেছেন রোজেলা ফুল চাষে। আমি এবার রোজেলা চাষ করছি শহীদুল ভাইয়ের জমিতে দেখে, শহীদুল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি 1 বিঘা জমি এবার পরীক্ষামূলক চাষ করছি যে এটা লাভজনক কিরকম। শুনি খালি কবি লাভ, কিন্তু এবার করে বাস্তবে আমি প্রমাণ হইলাম। রোজেলা চাষ বেশি হয় কাঁঠালবাড়িয়া গ্রামের বেকার নারী পুরুষদের কর্মসংস্থান হয়েছে। আমি পড়াশোনা করি, আমি পড়াশোনার ফাঁকে আমি রোজেলা তুলি। রোজেলা তোলা যা টাকা পাই আমি সেটাকে আমি পড়াশোনার কাজে লাগা, যা টাকা বাঁচে আমি সেটা আমি আমুক দিই। এই রোজেলা চাষ আসার পর আমাদের কাজকর্ম ভালোই চলে, একদিনও বসে থাকা লাগে না আমাদের। আমি মানুষ, আমরা অন্য কাম করতে পারি না, এটাই করি, বা ছেলেরাও করে মেয়েরাও করে। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে সার্বিক সহযোগিতার কথা জানায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো এটা থেকে অনেক কৃষক এটার সাথে সংযুক্ত হয়ে তারা লাভবান হচ্ছে। আমরা চাচ্ছি যারা উদ্যোক্তা আছে, যারা এই ধরনের কৃষক আছে, তাদের সেবা দিয়ে এটা আরো বাজারজাত করার জন্য। বাজারজাতকরণে সরকারি সহায়তা পেলে বাণিজ্যিকভাবে রোজেলা চাষ আরো জনপ্রিয় হবে, এমনটাই প্রত্যাশা উদ্যোক্তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।